ষোড়শ পরিচ্ছেদ। নরেন অবাক হইয়া চাহিয়া রহিল। বিজয়ের প্রশ্নের জবাব দেওয়া হইল না। চোখের হিংস্র দৃষ্টি শুধু মানুষ কেন, অনেক জানোয়ার পর্যন্ত বুঝিতে পারে। সুতরাং এই লোকটি যত সোজা মানুষ হোক এবং সংসারের অভিজ্ঞতা তাহার যত অল্পই হোক, এ কথাটা সে এক নিমেষেই টের পাইল যে ওই চেয়ারে আসীন পিতা পুত্রের চোখের চাহনিতে আর যে ভাবি প্রকাশ করুক, হৃদয়ের প্রীতি প্রকাশ করে নাই। ইহারে যে তাহার প্রতি প্রসন্ন ছিলেন না তাহা সে জানিত। সে মাইক্রোস্কোপটা বিজয়াকে দেখাইতে আসিয়া সে নিজের কানেই অনেক কথা শুনিয়া গিয়াছিল এবং রাসবিহারী চাকরের হাতে যেদিন তাহার দাম পাঠাইয়াছিলেন সেদিনও হিতোপদেশ ছলে বৃদ্ধ কম কটু কথা শুনাইয়া আসেন নাই। কিন্তু সে যখন সত্যই ঠকাইয়া যায় নাই এবং জিনিসটা আজ যখন 200 স্থানে 400 ঘুরাইয়া আনিতে পারে যাচাই হইয়া গেছে, তখন সেদিক দিয়া কেন যে এখনো তাহাদের রাগ থাকিবে তাহা সে ভাবিয়া পাইল না। আর এই বসন্তের ভয় দেখাইয়া যাওয়া, কিন্তু সে তো ভয় দেখাইয়া যায় নাই, বরঞ্চ ঠিক উল্টা, এ মিথ্যা আর কেহ প্রচার করিয়াছে, কিংবা বিজয়ার নিজের মুখেই প্রকাশ পাইয়াছে। তাহা স্থির করিবার পূর্বেই বিলাসবিহারী আর একবার চিৎকার করিয়া উঠিল। ভৃত্য কালীপদ বোধ করি নিছক কৌতূহল বশেই পর্দা একটুখানি ফাঁক করিয়া মুখ বাড়াইয়াছিল। বিলাসের চোখে পড়তেই সে একেবারে হিন্দি গর্জন ছাড়িল। খুব সম্ভবত হিন্দি ভাষায় অধিক রোগ প্রকাশ পায়। কহিল, এই শুয়ারকা বাচ্চা, একটু কুর্সি লাও। ঘরের সকলেই চমকিয়া উঠিল। কালীপদ শুয়ারকা বাচ্চা এবং লাও কথাটার অর্থ বুঝিতে পারিল, কিন্তু কুর্সি বস্তুটি যে কি তাহার আন্দাজ করিতে না পারিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া একবার এদিক একবার ওদিকে মুখ ফিরাইতে লাগিল। বৃদ্ধ রাসবিহারী নিজেকে সংবরণ করিয়া লইয়াছিলেন। তিনি গম্ভীর স্বরে কহিলেন, ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো কালীপদ, বাবুকে বসতে দাও। কালীপদ দ্রুত বেগে প্রস্থান করিলে তিনি ছেলের দিকে ফিরিয়া তাহার শান্ত উদার কণ্ঠে বলিলেন, রোগা মানুষের ঘর, অমন হেস্টি হইও না বিলাস। টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের পক্ষে শোভা পায় না। ছেলে উদ্ধতভাবে জবাব দিল, মানুষ এতে টেম্পার লুজ করে না তো কিসে করে শুনি? হারামজাদা চাকর, বলা নেই কওয়া নেই এমন একটা অসভ্য লোককে ঘরে এনে ঢোকালে যে ভদ্রমহিলার সম্মান রাখতে পর্যন্ত জানে না, আকস্মাৎ প্রচণ্ড ধাক্কায় মাতালের মতন যেমন নেশা ছুটিয়া যায়, বিজয়েরও ঠিক তেমনি জ্বরের আচ্ছন্ন ঘোরটা ঘুচিয়া গেল। সে নিঃশব্দে নরেনের হাত ছাড়িয়া দিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। কালীপদ তাড়াতাড়ি একখানা চেয়ার আনিয়া রাখিয়া যাইতেই নরেন্দ্র বিছানা হইতে উঠিয়া আসিয়া তাহাতে বসিল। রাসবিহারী বিজয়ের মুখের ভাব লক্ষ্য করিতে ত্রুটি করেন নাই। তিনি একটু প্রসন্ন হাস্য করিয়া পুত্রকেই উদ্দেশ্য করিয়া পুনশ্চ বলিলেন, আমি সমস্তই বুঝি বিলাস, এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা যে অস্বাভাবিক নয়, বরঞ্চ খুবই স্বাভাবিক, তাও মানি। কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে সবাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি সব রকম নীতি রীতি আচার ব্যবহার জানত, তাহলে ভাবনা ছিল কি? সেই জন্যে রাগ না করে শান্তভাবে মানুষের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়। এই দোষ ত্রুটি যে কাহার তা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। বিলাস কহিল, না বাবা, এরকম ইম্পার্টিনেন্স সহ্য হয় না। তাছাড়া আমার এ বাড়ির চাকরগুলো হয়েছে যেমন হতভাগা তেমনি বজ্জাত। কালই আমি বেটাদের সব দূর করে তবে ছাড়ব। রাসবিহারী আবার একটু হাস্য করিয়া সস্নেহ তিরস্কারের ভঙ্গিতে এবার বোধ করি ঘরের দেওয়ালগুলোকে শুনাইয়া বলিলেন, এর মন খারাপ হয়ে থাকলে যে কি বলে তার ঠিকানাই নেই। আর শুধু ছেলেকেই বা দোষ দেব কি? আমি বুড়ো মানুষ, আমি পর্যন্ত অসুখ শুনে কিরকম চঞ্চল হয়ে উঠেছিলুম। বাড়িতেই হলো একজনের বসন্ত, তার উপর উনি ভয় দেখিয়ে গেলেন।
এতক্ষণ পর্যন্ত নরেন্দ্র কোনো কথা কহে নাই। এইবার সে বাধা দিয়া কহিল, না, আমি কোনো রকম ভয় দেখিয়ে যাইনি। বিলাস মাটিতে একটা পা ঠুকিয়ে সতেজে কহিল, আলবৎ ভয় দেখিয়ে গিয়েছেন, কালীপদ সাক্ষী আছে। নরেন কহিল, কালীপদ ভুল শুনেছে। প্রত্যুত্তরে বিলাস আর একটা কি কাণ্ড করিতে যাইতেছিল, তাহার পিতা থামাইয়া দিয়া বলিলেন, কি করো বিলাস? উনি যখন অস্বীকার করছেন তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে? নিশ্চয়ই ওর কথা সত্যি। তথাপি বিলাস কি যেন বলিবার প্রয়াস করিতেই বৃদ্ধ কটাক্ষে নিষেধ করিয়া বলিলেন, এই সামান্য অসুখে মাথা হারিও না বিলাস, স্থির হও। মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করবার জন্যই বিপদ পাঠিয়ে দেন, বিপদে পড়লে তোমরা সকলের আগে এই কথাটাই কেন ভুলে যাও? আমি তো ভেবে পাইনি। একটু স্থির থাকিয়া পুনরায় কহিলেন, আর তাই যদি একটা ভুল অসুখের কথা বলেই থাকেন, তাতেই বা কি? কত পাশ করা ভালো ভালো বিচক্ষণ ডাক্তারের যে ভ্রম হয়, উনি তো ছেলে মানুষ। বলিয়া নরেন্দ্রের প্রতি মুখ তুলিয়া বলিলেন, যাক, জ্বর তো তাহলে অতি সামান্যই আপনি বলছেন, চিন্তা করবার তো কোনো কারণ নেই, এই তো আপনার মত। নরেন্দ্র আসিয়া পর্যন্ত অনেক অপমান নীরবে সহ্য করিয়াছিল, কিন্তু এইবার একটা বাঁকা জবাব না দিয়া থাকিতে পারিল না। কহিল, আমার বলায় কি আসে যায় বলুন? আমার উপর তো নির্ভর করছেন না, বরং তার চেয়ে কোনো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নেবেন। কথাটার নিহিত খোঁচা যাই থাক, এ জবাব দিবার তাহার অধিকার ছিল, কিন্তু বিলাস একেবারে লাফাইয়া উঠিয়া মারমুখী হইয়া চেঁচাইয়া উঠিল, তুমি কার সঙ্গে কথা কইছ মনে করে কথা কয়ে বলে দিচ্ছি, এ ঘর না হয়ে আর কোথাও হলে তোমার বিদ্রূপ করা। এই লোকটার কারণে অকারণে প্রথম হইতেই একটা ঝগড়া বাঁধাইয়া তুমুল কাণ্ড করিয়া তুলিবার প্রাণপণ চেষ্টা দেখিয়া নরেন্দ্র বিস্মিত স্তম্ভিত হইয়া গেল। কিন্তু কেন, কিসের জন্য, কোথায় তাহার ব্যবহারের মধ্যে কি অপরাধ ঘটিতেছে, কিছুই সে স্থির করিয়া উঠিতে পারিল না। আসল কারণ হইতেছে এই যে, কোথায় যে ওই লোকটার অন্তর্দাহ, নরেন্দ্র তাহা আজিও জানিত না। বিজয়া এখানে আসার সঙ্গে সঙ্গে গ্রামের অনুসন্ধিৎসু প্রতিবেশীর দল যখন বিলাসের সহিত তাহার ভবিষ্যৎ সম্বন্ধের আলোচনা করিয়া সময়ের সদ্ব্যবহার করিত, তখন ভিন্ন গ্রামবাসী এই নবীন বৈজ্ঞানিকের অখণ্ড মনোযোগ কীটাণুকীটের সমস্ত নিরূপণেই ব্যাপৃত থাকিত। গ্রামের জনশ্রুতি তাহার কানে পৌঁছিত না। তাহার পরে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার দিনে যখন কথাটা পাকা হইয়া রাষ্ট্র হইতেও কোথাও আর বাকি রহিল না, তখন সে কলিকাতায় চলিয়া গেছে। আজ পিতা পুত্রের কথার ভঙ্গিতে মাঝে মাঝে কি যেন একটা অনির্দেশ্য ও অস্পষ্ট ব্যথার মতো তাহাকে বাজিতেছিল, কিন্তু চিন্তার দ্বারা তাহাকে সুস্পষ্ট করিয়া দেখিবার সময় কিংবা প্রয়োজন কিছুই তাহার ছিল না। ঠিক এই সময়ে বিজয়া এদিকে মুখ ফিরাইল। নরেন্দ্রের মুখের প্রতি ব্যথিত উৎপীড়িত দুটি চক্ষু ক্ষণকাল নিবদ্ধ করিয়া কহিল, আমি যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা স্থির করেছেন, তখন আর আপনি নিরর্থক অপমান সইবেন না। কিন্তু ফিরে যাবার পথে দয়ালবাবুকে একবার দেখে যাবেন, শুধু এই মিনতিটি রাখবেন। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়াই সে পুনরায় মুখ ফিরাইয়া শুইল। রাসবিহারী অনেক পূর্বেই আসল ব্যাপারটা বুঝিয়াছিলেন। তিনি তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, বিলক্ষণ, তুমি যাকে ডেকে পাঠিয়েছ তাকে অপমান করে কার সাধ্য? তারপর ছেলেকে নানা প্রকার ভর্ৎসনার মধ্যে বারংবার এই কথাটাই প্রচার করিতে লাগিলেন যে, অসুখের গুরুত্ব কল্পনা করিয়া উৎকণ্ঠায় বিলাসের হিতাহিত জ্ঞান লোপ পাইয়াছে, এবং সঙ্গে সঙ্গে একমাত্র ও অদ্বিতীয় নিরাকার পরব্রহ্মের উদ্দেশ্য সম্বন্ধে অনেক আধ্যাত্মিক ও নিগূঢ় তত্ত্বকথার মর্মোদ্ঘাটন করিয়া দেখাইয়া দিলেন। নরেন্দ্র কোনো কথা কহিল না। পিতা ও পুত্রের নিকট হইতে তত্ত্বকথা ও অপমানের বোঝা নিঃশব্দে দুই স্কন্ধে ঝুলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, এবং লাঠি ও ছোট ব্যাগটি হাতে করিয়া তেমনি নীরবে বাহির হইয়া গেল। রাসবিহারী পিছন হইতে ডাকিয়া কহিলে, নরেন্দ্রবাবু, আপনার সঙ্গে একটা জরুরি কথা আলোচনা করবার আছে।
বলিয়া তাড়াতাড়ি উঠিয়া ছেলেকে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র ও অদ্বিতীয় রূপে বিজয়ের ঘরের মধ্যে অধিষ্ঠিত রাখিয়া দ্রুত বেগে তাহার অনুসরণ করিয়া নিচে নামিয়া গেলেন। নরেন্দ্রকে পাশের একটা ঘরে বসাইয়া তিনি ভূমিকাচ্ছলে কহিলেন, 5 জনের সামনে তোমাকে বাবুই বলি আর যাই বলি, বাবা এটা কিন্তু ভুলতে পারি নে, তুমি আমাদের সেই জগদীশের ছেলে। বনমালী জগদীশ 2 জনেই স্বর্গীয় হয়েছেন, শুধু আমিই পড়ে আছি। কিন্তু আমরা 3 জনে যে কি ছিলাম সে আভাস তোমাকে তো সেই দিনই দিয়েছিলাম, কিন্তু খুলে বলতে পারি নে। নরেন, আমার বুক ফেটে যেতে চায়। নরেন চুপ করিয়া রহিল। হঠাৎ রাসবিহারী আর একদিনের কথাগুলো যেন মনে পড়ায় বলিয়া উঠিলেন, ওই দরকারি যন্ত্রটা বিক্রি করায় আমি সত্যিই তোমার উপর বড় বিরক্ত হয়েছিলাম নরেন। একটু হাস্য করিয়া বলিলেন, কিন্তু দেখো বাবা, এ বিরক্ত হয়েছিলাম কথাটা বড় রূঢ়। হইনি বলতে পারলেই সাংসারিক হিসাবে হয় ভালো, বলতে শুনতে সব দিকেই নিরাপদ। কিন্তু যাক, বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অনেকটা যেন আত্মগতভাবেই পুনরায় কহিতে লাগিলেন, আমার দ্বারা যা অসাধ্য তা নিয়ে দুঃখ করা বৃথা। কত লোকের অপ্রিয় হই, কত লোকে গাল দেয়। বন্ধুরা বলেন, বেশ, মিথ্যা বলতে যখন কোনো কালেই পারলে না রাসবিহারী, তখন তা বলতেও আমরা বলি নে। কিন্তু একটি ঘুরিয়ে বললেই যদি গালমন্দ হতে নিস্তার পাওয়া যায়, তাই কেন করো না? আমি শুনে শুধু অবাক হয়ে ভাবি, বাবা, যা ঘটেনি তা বানিয়ে বলা ঘুরিয়ে বলা যায় কি করে? এরা আমার ভালোই চায়, তা বুঝি, কিন্তু সেই মঙ্গলময় আমাকে যে ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন, সে অসাধ্য সাধন করিই বা আমি কেমন করে? যাক বাবা, নিজের সম্বন্ধে আলোচনা করতে আমি কোনোদিনই ভালোবাসি নে, এতে আমার বড় বিতৃষ্ণা। পাছে তুমি দুঃখ পাও, তাই এত কথা বলা। বলিয়া উদাস নেত্রে কড়িকাঠের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া চোখ নামাইয়া কহিলেন, আরেকটা কথা কি জানো নরেন, এই সংসারে চিরকাল আছি বটে, চুল পাকিয়েও ফেললাম, কিন্তু কি করলে কি বললে যে এখানে সুখ সুবিধে মেলে তা আজও এই পাকা মাথাটাই ঢুকলো না নরেন। নইলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম এই কথা মুখের উপর বলে তোমার মনে আজ ক্লেশ দেব কেন? নরেন বিনয়ের সহিত বলিল, যা সত্য তাই বলেছেন, এতে দুঃখ করবার তো কিছু নেই। রাসবিহারী ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, না না, ওই কথা বলো না নরেন, কঠোর কথা মনে বাজে বই কি, যে শোনে তার তো বাজেই, যে বলে তারও কম বাজে না বাবা। জগদীশ্বর। নরেন অধোমুখে চুপ করিয়া রহিল। রাসবিহারী অন্তরের ধর্মোচ্ছ্বাস সংযত করিয়া পরে বলিতে লাগিলেন, কিন্তু তারপরে আর চুপ করে থাকতে পারলাম না। ভাবলাম সে কি কথা, সে অনেক দুঃখই নিজের অমন আবশ্যকীয় জিনিসটা বিক্রি করে গেছে। তার মূল্য যাই হোক, কিন্তু কথা যখন দেওয়া হয়েছে তখন আর তো ভাবাও চলে না, দাম দিতেও বিলম্ব করা চলে না। মনে মনে বললাম, আমার বিজয়া মা যখন ইচ্ছে যতদিনে ইচ্ছে টাকা দিন, কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিই। সে বেচারা যখন ওই টাকাটা নিয়েই তবে বিদেশে যাবে, একটা দিনও তো দেরি করা কর্তব্য নয়, তার উপর সে যখন আমার জগদীশের ছেলে। নরেন তখনকার কটু কথাগুলো স্মরণ করিয়া বেদনার সহিত জিজ্ঞাসা করিল, তার কি দাম দেবার ইচ্ছে ছিল না? বৃদ্ধ গম্ভীর হইয়া বলিলেন, না, সে কথা আমার তো মনে হয়নি নরেন, কিন্তু তবে কি জানো, না থাক, বলিয়া তিনি সহসা মৌন হইলেন। 400 টাকায় যাচাই করা কথাটা একেবারে নরেনের জিহ্বায় আসিয়া পড়িল, কিন্তু সেই সঙ্গেই কেমন একটা ক্লেশ বোধ হওয়ার এ সম্বন্ধে আর কোনো কথা সে কহিল না। রাসবিহারী এইবার দরকারি কথাটা পারিলেন, তিনি লোক চিনতেন। নরেনের আজিকার কথাবার্তায় ও ব্যবহারে তাহার ঘোর সন্দেহ জন্মিয়াছিল যে এখনো সে আসল কথাটা জানে না, এবং এই সকল অন্যমনস্ক উদাসীন প্রকৃতির মানুষগুলোর একেবারে চোখে আঙুল দিয়া দেখাইয়া না দিলে নিজ হইতে অনুসন্ধান করিয়াও ইহারা কোনো দিনই কিছু জানিতে চাহে না। বলিলেন, বিলাসের আচরণে আজ আমি যেমন দুঃখ তেমনি লজ্জা কিছু জানিতে চাহে না।
তেমনি লজ্জা বোধ করছি। ওই মাইক্রোস্কোপটার কথাই বলি। বিজয় একবার যদি তার মত নিয়ে সেটা কিনতো, তাহলে তো কোনো কথাই উঠতে পারতো না। তুমি বলো দেখি, এ কি তার কর্তব্য ছিল না? বিজয়ের কর্তব্যটা ঠিক বুঝিতে না পারিয়া নরেন্দ্র জিজ্ঞাসা সুমুখে চাহিয়া রহিল। রাসবিহারী কহিলেন, তার অসুখের খবর পেয়ে বিলাস যে কী রকম উৎকণ্ঠিত হয়ে উঠেছে সে তো আমার বুঝতে বাকি নেই। হওয়াই স্বাভাবিক। সমস্ত ভালো মন্দ সমস্ত দায়িত্ব তো শুধু তারই মাথার উপরে। চিকিৎসা এবং চিকিৎসক স্থির করা তো তারই কাজ। তার অমতে তো কিছুই হতে পারে না। বিজয়া নিজেও তো অবশেষে তা বুঝলেন, কিন্তু দুদিন পূর্বে চিন্তা করলে তো এসব অপ্রিয় ব্যাপার ঘটতে পারত না। নিতান্ত বালিকা নয়, ভাবা তো উচিত ছিল। কেন যে উচিত ছিল তাহা তখন পর্যন্ত বুঝিয়া উঠিতে না পারিয়া নরেন বৃদ্ধের প্রশ্নে সায় দিতে পারিল না। কিন্তু তবুও তাহার বুকের ভিতরটা আশঙ্কায় তোলপাড় করিতে লাগিল, অথচ বুঝিয়া লইবার মতো কথাও তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে শুধু শঙ্কিত দুই চক্ষু বৃদ্ধের মুখের প্রতি মেলিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। রাসবিহারী বলিলেন, তুমি কিন্তু বাবা বিলাসের মনের অবস্থা বুঝে মনের মধ্যে কোনো গ্লানি রাখতে পারবে না। আমার আরেকটা অনুরোধ আমার এই রইল, নরেন, এদের বিবাহ তো বৈশাখেই হবে। যদি কলকাতায় থাকো, শুভকর্মে যোগ দিতে হবে, তা বলে রাখলাম। নরেন কথা কহিতে পারিল না, শুধু ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা। রাসবিহারী তখন পুলকিত চিত্তে অনেক কথা বলিতে লাগিলেন। এ বিবাহ যে মঙ্গলময়ের একান্ত অভিপ্রেত এবং বর কন্যার জন্মকাল হইতেই যে স্থির হইয়াছিল, এবং এই প্রসঙ্গে বিজয়ার পরলোকগত পিতার সহিত তাহার কি কি কথা হইয়াছিল ইত্যাদি বহু প্রাচীন ইতিহাস বিবৃত করিতে করিতে সহসা বলিয়া উঠিলেন, ভালো কথা, কলকাতাতেই কি এখন থাকা হবে? একটু সুবিধে টুবিধে হবার কি আশা? নরেন্দ্র কহিল, হ্যাঁ, একটা বিলাতি ওষুধের দোকানে সামান্য একটা কাজ পেয়েছি। রাসবিহারী খুশি হইয়া বলিলেন, বেশ বেশ, ওষুধের দোকান, কাঁচা পয়সা, টিকে থাকতে পারলে আখেরে গুছিয়ে নিতে পারবে। নরেন এই ইঙ্গিতের ধার দিয়াও গেল না, কহিল, আগে হাঁ। শুনিয়া রাসবিহারী আর কৌতূহল দমন করিতে পারিলেন না। একটু ইতস্তত করিয়া প্রশ্ন করিলেন, তাহলে মাইনেটা কিরকম দিচ্ছে? নরেন্দ্র কহিল, পরে কিছু বেশি দিতে পারে, 400 টাকা মাত্র দেয়। 400? রাসবিহারী বিবর্ণ মুখে চোখ কপালে তুলিয়া বলিলেন, আহা, বেশ বেশ, শুনে বড় সুখী হলাম। এদিকে বেলা বাড়িয়া উঠিতেছিল। দেখিয়া নরেন্দ্র উঠিয়া দাঁড়াইল। দয়ালবাবুর 2-4টা বসন্ত দেখা দিয়াছিল, তাহাকে একবার দেখিতে যাইতে হইবে। জিজ্ঞাসা করিল, সেই পরেশ ছেলেটি কেমন আছে বলতে পারেন? রাসবিহারী অম্লান মুখে জানাইলেন, তাহাকে তাহাদের গ্রামের বাটিতে পাঠাইয়া দেওয়া হইয়াছে, সে কেমন আছে বলিতে পারেন না। উভয়েই ঘরের বাহির হইয়া আসিলেন। তাহাকে আর একবার উপরে যাইতে হইবে। ছেলে তখনও অপেক্ষা করিয়া আছে। সে চিকিৎসার কিরূপ ব্যবস্থা করিল তাহারও খবর লওয়া আবশ্যক। বারান্দার শেষ পর্যন্ত আসিয়া নরেন মুহূর্তের জন্য একবার স্থির হইয়া দাঁড়াইল। তাহার পরে ধীরে ধীরে ফিরিয়া আসিয়া রাসবিহারীকে কহিল, আপনি আমার হয়ে বিলাসবাবুকে একটা কথা জানাবেন। বলবেন, প্রবল জ্বরে মানুষের আবেগ নিতান্ত সামান্য কারণে উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে। বিজয়ার সম্বন্ধে ডাক্তারের মুখের এই কথাটা তিনি যেন অবিশ্বাস না করেন, বলিয়াই সে মুখ ফিরাইয়া একটু দ্রুত গতিতে প্রস্থান করিল। স্নান নাই, আহার নাই, মাথার উপর কড়া রৌদ্র। মাঠের উপর দিয়া নরেন্দ্র দীঘায় চলিয়াছিল, কিন্তু কিছুই তাহার ভালো লাগিতেছিল না। তাই চলিতে চলিতে আপনাকে আপনি সে বারংবার প্রশ্ন করিতেছিল, তাহার কিসের গরজ? কে একটা স্ত্রীলোক তাহার শ্রদ্ধার পাত্রকে দেখিবার জন্য অনুরোধ করিয়াছে বলিয়াই সে, যাহাকে কখনো চোখেও দেখে নাই, তাহাকে দেখিবার জন্য এই রৌদ্রের মধ্যে মাঠ ভাঙিতেছে।
এই অন্যায় অনুরোধ করিবার যে তাহার এক বিন্দু অধিকার ছিল না, তাহা মনে করিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল, এবং ইহা রক্ষা করিতে যাওয়াও নিজের সম্মানের হানিকর, ইহাও সে বারবার করিয়া আপনাকে বলিতে লাগিল। অথচ মুখ ফিরিয়া চলিয়া যাইতেও পারিল না। এক পা করিয়া সেই দীঘার দিকেই অগ্রসর হইতে লাগিল, এবং অনতিকাল পরে সেই নিতান্ত স্পর্ধিত অনুরোধটাকেই বজায় রাখিতে নিজের বাটির দ্বারদেশে আসিয়া উপস্থিত হইল। সপ্তদশ পরিচ্ছেদ। এক টুকরো কাগজের উপর নরেন নিজের নামের সঙ্গে তাহার বিলাতি ডাক্তার খেতাবটা জুড়িয়া দিয়া ভেতরে পাঠাইয়া দিয়াছিল। সেইটা পাঠ করিয়া দয়াল অত্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিলেন। এত বড় একটা ডাক্তার পায়ে হাঁটিয়া তাহাকে দেখিতে আসিয়াছে, ইহা তাহার নিজেরই যেন একটা অশোভন স্পর্ধা ও অপরাধের মতো ঠেকিল, এবং ইহাকেই বঞ্চিত করিয়া নিজে এই বাটিতে বাস করিতেছেন, এই লজ্জায় কি করিয়া যে মুখ দেখাইবেন ভাবিয়া পাইলেন না। ক্ষণেক পরে একজন গৌরবর্ণ দীর্ঘকায় ছিপছিপে যুবক যখন তাহার ঘরে আসিয়া ঢুকিল, তখন মুগ্ধ নেত্রে অবাক হইয়া চাহিয়া রহিলেন। তাহার মনে হইল ব্যাধি তাহার যাই হোক এবং যত বড়ই হোক, আর ভয় নাই, এ যাত্রা তিনি বাঁচিয়া গেলেন। বস্তুত রোগ অতি সামান্য, চিন্তার কিছুমাত্র হেতু নাই। আশ্বাস পাইয়া তিনি উঠিয়া বসিলেন। এমনকি ডাক্তার সাহেবকে ট্রেনে তুলিয়া দিতে স্টেশন পর্যন্ত সঙ্গে যাওয়া সম্ভব হইবে কিনা ভাবিতে লাগিলেন। বিজয়া নিজে শয্যাগত হইয়াও তাহাকে বিস্তৃত হয় নাই। সেই অনুরোধ করিয়া পাঠাইয়া দিয়াছে শুনিয়া কৃতজ্ঞতায় আনন্দে দয়ালের চোখ ছলছল করিয়া উঠিল। দেখিতে দেখিতে এই নবীন চিকিৎসক ও প্রাচীন আচার্যের মধ্যে আলাপ জমিয়া উঠিল। নরেন্দ্রর চিত্তের মাঝে আজ অনেকখানি গ্লানি জমা হইয়া উঠিয়াছিল, কিন্তু এই বৃদ্ধের সন্তোষ, সহৃদয়তা ও অন্তরের সুচিতার সংস্পর্শে তাহার অর্ধেক পরিষ্কার হইয়া গেল। কথায় কথায় সে বুঝিল এই লোকটির ধর্ম সম্বন্ধীয় পড়াশোনা যদিচ নিতান্তই যৎসামান্য, কিন্তু ধর্মবস্তুটিকে বৃদ্ধ বুক দিয়া ভালোবাসেন, এবং সেই অকৃত্রিম ভালোবাসাই যেন ধর্মের সত্য দিকটার প্রতি তাহার চোখের দৃষ্টিকে অসামান্যরূপে স্বচ্ছ করিয়া দিয়াছে। কোনো ধর্মের বিরুদ্ধেই তাহার নালিশ নাই, এবং মানুষ খাঁটি হইলেই যে সকল ধর্মই তাহাকে খাঁটি জিনিসটি দিতে পারে, ইহাই তিনি অকপটে বিশ্বাস করেন। এরূপ অসাম্প্রদায়িক মতবাদ বিলাসবিহারীর কানে গেলে তাহার আচার্য পদ বহাল থাকিত কিনা ঘোর সন্দেহ, কিন্তু বৃদ্ধের শান্ত, সরল ও বিদ্বেষলেশহীন কথা শুনিয়া নরেন্দ্র মুগ্ধ হইয়া গেল। রাসবিহারী এবং বিলাসবিহারীরও তিনি অনেক গুণগান করিলেন। তিনি যাহারই কথা বলেন, তাহারই মতো সাধু পুরুষ জগতে আর দ্বিতীয় দেখেন নাই বলেন। বৃদ্ধের মানুষ চিনিবার এই অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করিয়া নরেন্দ্র মনে মনে হাসিল। পরিশেষে বিলাসের প্রসঙ্গে তিনি আগামী বৈশাখে বিবাহের উল্লেখ করিয়া অত্যন্ত পরিতৃপ্তির সহিত জানাইলেন যে সে উপলক্ষে তাহাকে আচার্যের দায়িত্ব গ্রহণ করিতে হইবে, ইহাই বিজয়ার অভিলাষ, এবং এই বিবাহই যে ব্রাহ্ম সমাজে বিবাহের যথার্থ আদর্শ হওয়া উচিত, এই প্রকার অভিমত প্রকাশ করিতেও তিনি বিরত হইলেন না। কিন্তু বৃদ্ধ সৌভাগ্য ও আনন্দের আতিশয্যে নিজে এতদূর বিহবল হইয়া না উঠিলে অত্যন্ত অনায়াসেই দেখিতে পাইতেন এই শেষের আলোচনা কি করিয়া তাহার শ্রোতার মুখের উপর কালি ঢালিয়া দিতেছিল। স্নানাহারের জন্য তিনি নরেন্দ্রকে যৎপরোনাস্তি পীড়াপিড়ি করিয়াও রাজি করাইতে পারিলেন না। ঘণ্টা দেড়েক পরে নরেন্দ্র যখন যথার্থ শ্রদ্ধা ভরে তাহাকে নমস্কার করিয়া বাহির হইয়া গেল, তখন কোথায় যে তাহার ব্যথা, কেন যে সমস্ত মন উদ্ভ্রান্ত বিপর্যস্ত, সমস্ত সংসার এরূপ তিক্ত বিস্বাদ হইয়া গেছে, তাহা জানিতে তাহার বাকি রহিল না। নদী পার হইতেই বাম দিকে অনেক দূরে জমিদার বাটির শোধ চূড়া দেখে আর একবার নূতন করিয়া তাহার দুই চক্ষু জ্বলিয়া গেল। সে মুখ ফিরাইয়া লইয়া সোজা মাঠের পথ ধরিয়া রেলওয়ে স্টেশনের দিকে দ্রুত পদে চলিতে লাগিল।
আজ আকস্মাৎ এত বড় আঘাত না খাইলে সে হয়তো এত সত্বর নিজের মনটাকে চিনিতে পারিত না। এতদিন তাহার জানা ছিল এ জীবনে হৃদয় তাহার একমাত্র শুধু বিজ্ঞানকেই ভালোবাসিয়াছে। সেখানে কোনো কালে আর কোনো জিনিসেরই যে জায়গা মিলিবে না, তাহা এমন নিঃসংশয়ে বিশ্বাস করিত বলিয়াই জগতের অন্যান্য সমস্ত কামনার বস্তুই তাহার কাছে একেবারে তুচ্ছ হইয়া গিয়াছিল। কিন্তু আজ আঘাত খাইয়া যখন ধরা পড়িল হৃদয় তাহারই অজ্ঞাতসারে আর একটা বস্তুকে এমনই একান্ত করিয়া ভালোবাসিয়াছে, তখন ব্যথায় ও বিস্ময়েই শুধু চমকিয়া গেল না, নিজের কাছেই নিজে যেন অত্যন্ত ছোট হইয়া গেল। আজ কোনো কথারই যথার্থ মানে বুঝিতে তাহার বাধিল না। বিজয়ার সমস্ত আচরণ, সমস্ত কথাবার্তায় যে প্রচ্ছন্ন উপহাস, এবং এই লইয়া বিলাসের সহিত না জানি সে কতই হাসিয়াছে, কল্পনা করিয়া তাহার সর্বাঙ্গ লজ্জায় বারবার করিয়া শিহরিতে লাগিল। এই তো সেদিন যে তাহার সর্বস্ব গ্রহণ করিয়া পথে বাহির করিয়া দিতেও এক বিন্দু দ্বিধা করে নাই, তাহারই কাছে দৈন্য জানাইয়া তাহার শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রয় করিতে যাইবার চরম দুর্মতি তাহার কোন মহাপাপে জন্মিয়াছিল। নিজেকে সহস্র ধিক্কার দিয়া কেবলই বলিতে লাগিল, এ আমার ঠিকই হইয়াছে। যে লজ্জাহীন সেই নিষ্ঠুর রমণীর একটা সামান্য কথায় নিজের সমস্ত কাজকর্ম ফেলিয়া এত দূরে ছুটিয়া আসিতে পারে, এ শাস্তি তাহার উপযুক্তই হইয়াছে। বেশ করিয়াছে, বিলাস তাহাকে অপমান করিয়া বাটির বাহির করিয়া দিয়াছে। স্টেশনে পৌঁছিয়া দেখিল যে মাইক্রোস্কোপটা এত দুঃখের মূল, সেইটাকে লইয়াই কালীপদ দাঁড়াইয়া আছে। সে কাছে আসিয়া বলিল, ডাক্তারবাবু, মাঠান আপনাকে এইটা পাঠিয়ে দিয়েছেন। নরেন তিক্ত স্বরে কহিল, কেন? কেন তাহা কালীপদ জানিত না, কিন্তু জিনিসটা যে ডাক্তারবাবুর এবং ইহাকেই লক্ষ্য করিয়া যত প্রকারের অপ্রিয় ব্যাপার ঘটিয়া সম্মুখে এবং দ্বারের অন্তরাল হইতে কিছুই কালীপদর অবিদিত ছিল না। সে বুদ্ধি খাটাইয়া হাসি মুখে বলিল, আপনি ফিরে চেয়েছিলেন যে? নরেন্দ্র মনে মনে অধিকতর ক্রুদ্ধ হইয়া কহিল, না, চাইনি, দাম দেবার টাকা নেই আমার। কালীপদ বুঝিল ইহা অভিমানের কথা। সে অনেক দিনের চাকর। টাকা কড়ি সম্বন্ধে বিজয়ার মনের ভাব এবং আচরণের বহু দৃষ্টান্ত সে চোখে দেখিয়াছে। সে তাহার সেই জ্ঞানটুকু আরও একটু ফলাও করিয়া, একটু হাসিয়া, একটু তাচ্ছিল্যের ভাবে বলিল, ভারী তো দাম, মাঠানের কাছে 200-400 টাকা নাকি আবার টাকা। নিয়ে যান আপনি, যখন জোগাড় করতে পারবেন দামটা পাঠিয়ে দেবেন। অর্থ সম্বন্ধে তাহার প্রতি বিজয়ের এই অযাচিত বিশ্বাস নরেনের ক্রোধটাকে একটু নরম করিয়া আনিলেও তাহার কণ্ঠস্বরের তিক্ততা দূর করিতে পারিল না। তাই সে যখন 2 শতের পরিবর্তে 400 দিবার অক্ষমতা জানাইয়া কহিল, না না, তুমি ফিরিয়ে নিয়ে যাও কালীপদ, আমার দরকার নেই, 200 টাকা বদলে 400 টাকা আমি দিতে পারবো না। তখন কালীপদ অনুনয়ের স্বরেই বলিয়া উঠিল, না ডাক্তারবাবু, তা হবে না, আপনি সঙ্গে নিয়ে যান, আমি গাড়িতে তুলে দিয়ে যাব। এই জিনিসটা সম্বন্ধে তাহার নিজের একটুখানি বিশেষ গরজ ছিল। বিলাসকে সে দু চক্ষে দেখিতে পারিত না বলিয়াই তাহার প্রতি অনেকটা আক্রোশবশতই নরেনের প্রতি তাহার এক প্রকার সহানুভূতি জন্মিয়াছিল। সেই জন্য দারোয়ানকে দিয়া পাঠাইতে বিজয়া আদেশ করিলেও কালীপদ নিজে যাচিয়া এতটা পথ এই ভারী বাক্সটা বহিয়া আনিয়াছিল। নরেন্দ্র মনে মনে ইতস্তত করিতেছে কল্পনা করিয়া সে আরও একটু কাছে ঘেঁষিয়া গলা খাটো করিয়া বলিল, আপনি নিয়ে যান ডাক্তারবাবু, মাঠান ভালো হয়ে চাই কি দামটা আপনাকে ছেড়ে দিতেও পারেন। এই ইঙ্গিত শুনিয়া নরেন্দ্র অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়া উঠিল। বটে, সে ডাকিয়াছে অথচ বিলাস তাহার অপমান করিয়াছে, এ বুঝি তাহারই যৎকিঞ্চিৎ কৃপার বকশিশ। কিন্তু প্ল্যাটফর্মের উপর আরও লোকজন ছিল বলিয়াই সে যাত্রা কালীপদর একটা ফাঁড়া কাটিয়া গেল। নরেন্দ্র কোনো মতে আপনাকে সংবরণ করিয়া লইয়া বাহিরের পথটা হাত দিয়া নির্দেশ করিয়া শুধু বলিল, যাও আমার সম্মুখ থেকে, বলিয়াই মুখ ফিরাইয়া আর একদিকে চলিয়া গেল।
কালীপদ হতবুদ্ধি বিহবলের ন্যায় কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ব্যাপারটা যে কি হইল তাহার মাথায় ঢুকিল না। মিনিট 15 পরে গাড়ি আসিলে নরেন্দ্র যখন উঠিয়া বসিল তখন কালীপদ আস্তে আস্তে সেই ফার্স্ট ক্লাস কামরার জানালার কাছে আসিয়া ডাকিল, ডাক্তারবাবু। নরেন্দ্র অন্যদিকে চাহিয়াছিল। মুখ ফিরাইতেই কালীপদর মলিন মুখের উপর চোখ পড়িল। চাকরটার প্রতি নিরর্থক রূঢ় ব্যবহার করিয়া সে মনে মনে একটু অনুতপ্ত হইয়াছিল। তাই একটু হাসিয়া সদয় কণ্ঠে কহিল, আবার কি? সে এক টুকরা কাগজ এবং পেন্সিল বাহির করিয়া বলিল, আপনার ঠিকানাটা একটু যদি। আমার ঠিকানা নিয়ে কি করবে? আমি কিছু করব না, মাঠান বলে দিলেন। মাঠানের নামে এবার নরেন্দ্রর আত্মবিস্মৃতি ঘটল। আকস্মাৎ সে প্রচণ্ড একটি ধমক দিয়া বলিয়া উঠিল, বেরো সামনে থেকে বলছি, পাজি নচ্ছার কোথাকার। কালীপদ চমকিয়া 2 পা হটিয়া গেল এবং পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিল। সে ফিরিয়া আসিয়া যখন উপরের ঘরে প্রবেশ করিল তখন বিজয়া খাটের বাজুতে মাথা রাখিয়া চোখ বুজিয়া হেলান দিয়া বসিয়াছিল। পদশব্দে চোখ মেলিতেই কালীপদ কহিল, ফিরিয়ে দিলেন, নিলেন না। বিজয়ার দৃষ্টিতে যে বেদনা বা বিস্ময় কিছুই প্রকাশ পাইল না। কালীপদ হাতের কাগজ ও পেন্সিলটা টেবিলের উপর রাখিয়া দিতে দিতে বলিল, বাবা, কি রাগ! ঠিকানা জিজ্ঞেস করায় যেন তেড়ে মারতে এলেন। ইহারও উত্তরেও বিজয়া কথা কহিল না। সমস্ত পথটা কালীপদ আপনা আপনি মহলা দিতে দিতে আসিতেছিল। মনিবের আগ্রহের জবাবে সে কি বলিবে, কিন্তু সে পক্ষে লেশমাত্র উৎসাহ না পাইয়া সে চোখ তুলিয়া চাহিয়া দেখিল বিজয়ার দৃষ্টি তেমনি নির্বিকার, তেমনি শূন্য। হঠাৎ তাহার মনে হইল যেন সমস্ত জানিয়া শুনিয়াই বিজয়া এই একটা মিথ্যা কাজে তাহাকে নিযুক্ত করিয়াছিলেন। তাই সে অপ্রতিভভাবে কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বাহির হইয়া গেল। অষ্টাদশ পরিচ্ছেদ। 5-6 দিনের মধ্যে বিজয়ার রোগ সারিয়া গেল বটে, কিন্তু শরীর সারিতে দেরি হইতে লাগিল। বিলাস ভালো ডাক্তার দিয়া বলকারক ঔষধ ও পথ্যের বন্দোবস্ত করিতে ত্রুটি করিল না, কিন্তু দুর্বলতা যেন প্রতিদিন বাড়িয়াই যাইতে লাগিল। এদিকে ফাল্গুন শেষ হইতে চলিল, মধ্যে শুধু চৈত্র মাসটা বাকি। বৈশাখের প্রথম সপ্তাহেই ছেলের বিবাহ দিবেন রাসবিহারীর, ইহাই সংকল্প। কিন্তু পাত্র যত দিন দিন পরিপুষ্ট ও কান্তিমান হইয়া উঠিতে লাগিলেন, কন্যা তেমনি শীর্ণ ও মলিন হইয়া যাইতেছে দেখিয়া রাসবিহারী প্রত্যহ একবার করিয়া আসিয়া উদ্বেগ প্রকাশ করিয়া যাইতে লাগিলেন। অথচ চেষ্টার কোনো দিকে কিছুমাত্র ত্রুটি হইতেছে না। তবে কি, সেই মাইক্রোস্কোপ ঘটিত ব্যাপারটা বাহিরে হইতে কেমন করিয়া না জানি একটু অতিরঞ্জিত হইয়াই পিতা পুত্রের কানে গিয়াছিল। শুনিয়া ছোট তরফ যতই লাফাইতে লাগিল, বড় তরফ ততই তাহাকে ঠান্ডা করিতে লাগিলেন। পরিশেষে ছেলেকে তিনি বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে এই সকল ছোটখাটো বিষয় লইয়া দাপাদাপি করিয়া বেড়ানো শুধু যে নিষ্প্রয়োজন তাই নয়, তাহার অসুস্থ দেহের উপর হাঙ্গামা করিতে গেলে হিতে বিপরীত ঘটাও অসম্ভব নয়। বিলাস পৃথিবীর আর যত লোককেই তুচ্ছতাচ্ছিল্য করুক, পিতার পাকা বুদ্ধিকে সে মনে মনে খাতির করত। কারণ ঐচ্ছিক ব্যাপারে সে বুদ্ধির উৎকর্ষতার এত অপর্যাপ্ত নজির রহিয়া গেছে যে তাহার প্রামাণ্য সম্বন্ধে সন্দেহ করা এক প্রকার অসম্ভব। সুতরাং এই লইয়া বুকের মধ্যে তাহার যত বিষি গজাইয়া উঠিতে থাকুক, প্রকাশ্য বিদ্রোহ করিতে সাহস করে নাই। কিন্তু আর সহিল না। সেদিন হঠাৎ অতি তুচ্ছ কারণে সে কালীপদকে লইয়া পড়িল এবং প্রথমটা এই মারি তো এই মারি করিয়া অবশেষে তাহার মাহিনা চুকাইয়া দিতে গোমস্তার প্রতি হুকুম করিয়া তাহাকে ডিসমিস করিল। চিকিৎসক বিজয়ার সকালে বিকালে যৎকিঞ্চিৎ ভ্রমণের ব্যবস্থা করিয়াছিলেন। সেদিন সকালে সে নদীর তীরে একটু ঘুরিয়া ফিরিয়া বাটি ফিরিতেই কালীপদ অশ্রু বিকৃত স্বরে বলিল, মা, ছোটবাবু আমাকে জবাব দিলেন।
বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? কালীপদ কাঁদিয়া ফেলিয়া বলিল, কর্তাবাবু স্বর্গে গেছেন, কিন্তু তেনার কাছে কখনো গালমন্দ খাইনি মা। কিন্তু আজ বলিয়া সে ঘন ঘন চোখ মুছিতে লাগিল। তারপরে কান্না শেষ করিয়া যাহা কহিল তাহার মর্ম এই যে, যদিচ সে কোনো অপরাধ করে নাই, তথাপি ছোটবাবু তাহাকে দু চক্ষে দেখিতে পারেন না। ডাক্তারবাবুর কাছে সেই বাক্সটা দিতে যাওয়ার কথা কেন আমি তাহাকে নিজে জানাই নাই, কেন আমি তাহাকে ঘরে ডাকিয়া আনিয়াছিলাম, ইত্যাদি ইত্যাদি। বিজয়া চৌকির উপর অত্যন্ত শক্ত হইয়া বসিয়া রহিল। বহুক্ষণ পর্যন্ত একটা কথাও কহিল না। পরে জিজ্ঞাসা করিল, তিনি কোথায়? কালীপদ বলিল, কাছারি ঘরে বসে কাগজ দেখছেন। বিজয়া ক্ষণকাল ইতস্তত করিয়া কহিল, আচ্ছা, দরকার নেই, এখন তুই কাজ করগে যা, বলিয়া সে নিজেও চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে জানালা দিয়া দেখিতে পাইল বিলাস কাছারি ঘর হইতে বাহির হইয়া বাড়ি চলিয়া গেল। কেন যে আজ সে তত্ত্ব লইতে বাড়ি ঢুকিল না, তাহা সে বুঝিল। দয়াল আরোগ্য হইয়া আবার নিয়মিত কাজে আসিতেছিলেন। সন্ধ্যার পূর্বে ঘরে ফিরিবার সময় একদিন বিজয়া তাহার সঙ্গ লইত এবং কথা কহিতে কহিতে কতকটা পথ আগাইয়া দিয়া পুনরায় ফিরিয়া আসিত। নরেনের প্রতি দয়ালের অন্তঃকরণ সম্ভ্রমে কৃতজ্ঞতায় একেবারে পরিপূর্ণ হইয়াছিল। পীড়ার কথা উঠিলে বৃদ্ধ এই নবীন চিকিৎসকের উচ্ছ্বসিত প্রশংসায় সহস্র মুখ হইয়া উঠিতেন। বিজয়া চুপ করিয়া শুনিত, কিন্তু কোনরূপ আগ্রহ প্রকাশ করিত না বলিয়াই দয়াল মুখ ফুটিয়া বলিতে পারিতেন না যে তাহার একান্ত ইচ্ছা ইহাকে ডাকাইয়া একবার বিজয়ার অসুখের কথা জিজ্ঞাসা করা হয়। ভিতরের রহস্য তখনও তাহার সম্পূর্ণ অগোচর ছিল বলিয়াই বিজয়ার নীরব উপেক্ষায় তিনি মনে মনে পীড়া অনুভব করিয়া সহস্র প্রকার ইঙ্গিতের দ্বারা প্রকাশ করিতে চাহিতেন, হোক সে ছেলে মানুষ, কিন্তু সেসব নামজাদা বিজ্ঞ চিকিৎসকের দল তোমার মিথ্যা চিকিৎসা করিয়া টাকা এবং সময় নষ্ট করছে। তাদের চেয়ে সে ঢের বেশি বিজ্ঞ, এবং এ আমি শপথ করে বলতে পারি। কিন্তু এই গোপন রহস্যের আভাস পাইতে তাহার বেশি দিন লাগিল না। দিন ৫-৬ পরেই একদিন সহসা তিনি বিজয়ার ঘরে আসিয়া বলিলেন, কালীপদকে আর তো আমি বাড়িতে রাখতে পারি নে মা। বিজয়ের এ আশঙ্কা ছিলই, তথাপি সে জিজ্ঞাসা করিল, কেন? দয়াল কহিল, তুমি যাকে বাড়িতে রাখতে পারলে না, আমি তাকে রাখব কোন সাহসে বলো দেখি মা। বিজয়া মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কহিল, কিন্তু সেটাও তো আমারই বাড়ি। দয়াল লজ্জা পাইয়া বলিলেন, তা তো বটেই, আমরা সকলেই তো তোমার আশ্রিত মা। কিন্তু বিজয়া জিজ্ঞাসা করিল, তিনি কি আপনাকে রাখতে নিষেধ করেছেন? দয়াল চুপ করিয়া রহিলেন। বিজয়া বুঝিতে পারিয়া কহিল, তবে আমার কাছেই কালীপদকে পাঠিয়ে দেবেন। সে আমার বাবার চাকর, তাকে আমি বিদায় দিতে পারব না। দয়াল ক্ষণকাল মৌন থাকিয়া সংকোচের সহিত কহিলেন, কাজটা ভালো হবে না মা, তার অবাধ্য হওয়াও তোমার কর্তব্য নয়। বিজয়া ভাবিয়া বলিল, তাহলে আমাকে কি করতে বলেন? দয়াল কহিলেন, তোমাকে কিছুই করতে হবে না, কালীপদ নিজেই বাড়ি যেতে চাচ্ছে। আমি বলি কিছুদিন সে তাই যাক। বিজয়া অনেকক্ষণ নীরব থাকিয়া একটা দীর্ঘশ্বাসের সঙ্গে বলিল, তবে তাই হোক, কিন্তু যাবার আগে এখানে তাকে একবার পাঠিয়ে দেবেন। দীর্ঘশ্বাসের শব্দে চকিত হইয়া বৃদ্ধ মুখ তুলিতেই এই তরুণীর মলিন মুখের উপর একটা নিবিড় ঘৃণার ছবি দেখিতে পাইয়া স্তম্ভিত হইয়া গেলেন। সেদিন এ সম্বন্ধে আর কোনো কথা বলিতে তাহার সাহস হইল না। ইহার পর ৪-৫ দিন দয়ালকে আর দেখিতে পাওয়া গেল না। বিজয়া কাছারি ঘরে সংবাদ লইয়া জানিল, তিনিও কাজে আসেন নাই। শুনিয়া উদ্বিগ্ন চিন্তে ভাবিতেছে লোক পাঠাইয়া সংবাদ লওয়া প্রয়োজন কিনা। এমনই সময়ে দ্বারের বাহিরে তাহারই কাশির শব্দে বিজয়া সানন্দে উঠিয়া দাঁড়াইল এবং অভ্যর্থনা করিয়া তাহাকে ঘরে আনিয়া বসাইল। দয়ালের স্ত্রী চিররুগ্না। হঠাৎ তাহারই অসুখের বাড়াবাড়িতে কয়েকদিন তিনি বাহির হইতে পারেন নাই।
নিজেকেই পাক করিতে হইতেছিল। অথচ তাহার নিরুদ্বেগ মুখের চেহারায় বিজয়া বুঝিতে পারিল বিশেষ কোনো ভয় নাই। তথাপি প্রশ্ন করিল, এখন তিনি কেমন আছেন? দয়াল বলিলেন, আজ ভালো আছেন। নরেনবাবুকে চিঠি লিখতে কাল বিকেলে এসে তিনি ওষুধ দিয়ে গেছেন। কি অদ্ভুত চিকিৎসা মা! 24 ঘন্টার মধ্যেই পীড়া যেন 12 আনা আরোগ্য হয়ে গেছে। বিজয়া মুখ টিপিয়া হাসিয়া কহিল, ভালো হবে না? আপনাদের সকলের কি সোজা বিশ্বাস তার উপরে? দয়াল বলিলেন, সে কথা সত্যি, কিন্তু বিশ্বাস তো শুধু শুধু হয় না মা। আমরা পরীক্ষা করে দেখেছি কিনা, মনে হয় ঘরে পা দিলেই যেন সমস্ত ভালো হয়ে যাবে। তা হবে বলিয়া বিজয় আবার একটুখানি হাসিল। এবার দয়াল নিজেও একটু হাসিয়া কহিলেন, শুধু তারই চিকিৎসা করে যাননি মা, আরও একজনের ব্যবস্থা করে গেছেন বলিয়া তিনি টেবিলের উপর এক টুকরো কাগজ মেলিয়া ধরিলেন। একখানা প্রেসক্রিপশন, উপরে বিজয়ের নাম লেখা। লেখাটুকুর উপর চোখ পড়িবা মাত্রই ওই কয়টা অক্ষর যেন আনন্দের বাণ হইয়া বিজয়ের বুকে আসিয়া বিঁধিল। পলকের জন্য তাহার সমস্ত মুখ আরক্ত হইয়াই একেবারে ছাইয়ের মতো ফ্যাকাশে হইয়া গেল। বৃদ্ধ নিজের কৃতিত্বের পুলকে এমনি বিভোর হইয়াছিলেন যে সেদিকে দৃষ্টিপাতও করিলেন না। বলিলেন, তোমাকে কিন্তু উপেক্ষা করতে দেব না মা। ওষুধটা একবার পরীক্ষা করে দেখতেই হবে, তা বলে দিচ্ছি। বিজয়া আপনাকে সামলাইয়া লইয়া কহিল, কিন্তু এ যে অন্ধকারে ঢিল ফেলা। বৃদ্ধ গর্বে প্রদীপ্ত হইয়া বলিলেন, ইস, তাই বুঝি? এ কি তোমার নেটিভ ডাক্তার পেয়েছ মা, যে দক্ষিণা দিলেই ব্যবস্থা লিখে দেবে? এ যে বিলাতের বড় পাশ করা ডাক্তার, নিজের চোখে না দেখে যে এরা কিছুই করেন না। এদের দায়িত্ববোধ কি সোজা মা? অকৃত্রিম বিস্ময়ে বিজয় দুই চক্ষু বিস্ফোরিত করিয়া কহিল, নিজের চোখে দেখে কি রকম? কে বললে আমাকে তিনি দেখে গেছেন? এ শুধু আপনার মুখের কথা শুনেই ওষুধ লিখে দিয়েছেন। দয়াল বারবার করিয়া মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, না না না, তা কখনোই নয়। কাল যখন তুমি আমাদের বাগানে রেলিং ধরে দাঁড়িয়েছিলে, তখন ঠিক তোমার সম্মুখের পথ দিয়েই যে তিনি হেঁটে গেছেন। তোমাকে ভালো করেই দেখে গেছেন। বোধ হয় অন্যমনস্ক ছিলে বলেই। বিজয়া হঠাৎ চমকিয়া কহিল, তার কি সাহেবী পোশাক ছিল? মাথায় হ্যাট ছিল? দয়াল কৌতুকের প্রাবল্যে হা হা করিয়া হাসিতে হাসিতে বলিলেন, কে বলবে যে খাঁটি সাহেব নয়? কে বলবে আমাদের স্বজাতি বাঙালি? আমি নিজেই যে হঠাৎ চমকে গেছিলুম মা। সুমুখ দিয়া গিয়াছেন, ঠিক চোখের উপর দিয়া গিয়াছেন, তাহাকে দেখিতে দেখিতে গিয়াছেন, অথচ সে একটি বারের বেশি দৃষ্টিপাত পর্যন্ত করে নাই। পুলিশের কোনো ইংরাজ কর্মচারী হইবে ভাবিয়া বরঞ্চ সে অবজ্ঞায় চোখ নামাইয়া লইয়াছিল। তাহার হৃদয়ের মধ্যে কি ঝড় বহিয়া গেল, বৃদ্ধ তাহার কোনো সংবাদই রাখিলেন না। তিনি নিজের মনে বলিয়া যাইতে লাগিলেন, মাঝে শুধু চৈত্র মাসটা বাকি। বৈশাখের প্রথম, না হয় বড় জোর দ্বিতীয় সপ্তাহেই বিবাহ। বললাম, মায়ের যে শরীর সারে না। ডাক্তারবাবু, একটা কিছু ওষুধ দিন, যাতে তাহার মুখের ওই কথাটা ওইখানেই অসমাপ্ত রহিয়া গেল। একটা ওষুধ দিন, যাতে তাহার মুখের কথাটা ওইখানেই অসমাপ্ত রহিয়া গেল। এভাবে আকস্মাৎ থামিয়া যাইতে দেখিয়া বিজয়া মুখ তুলিয়া তাহার দৃষ্টি অনুসরণ করিতেই দেখিল, বিলাস ঘরে ঢুকিতেছে। একটা আলোচনা চলিতেছিল, তাহার আগমনে বন্ধ হইয়া গেল। প্রবেশমাত্রই অনুভব করিয়া বিলাসের চোখ মুখ ক্রোধে কালো হইয়া উঠিল। কিন্তু আপনাকে যথাসাধ্য সংবরণ করিয়া সে নিকটে আসিয়া একখানা চৌকি টানিয়া লইয়া বসিল। ঠিক সম্মুখে প্রেসক্রিপশনটা পড়িয়াছিল। দৃষ্টি পড়ায় হাত দিয়া সেখানা টেবিলের উপর হইতে তুলিয়া লইয়া আগাগোড়া 3-4 বার করিয়া পড়িয়া যথাস্থলে রাখিয়া দিয়া কহিল, নরেন ডাক্তারের প্রেসক্রিপশন দেখছি। এলো কি করে? ডাকে নাকি? কেহই সে কথার উত্তর দিল না। বিজয়া ঈষৎ মুখ ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া রহিল। বিলাস হিংসায় পোড়া একটুখানি হাসিয়া বলিল, ডাক্তার তো নরেন ডাক্তার, তাই বুঝি এদের ওষুধ খাওয়া হয় না? শিশির ওষুধ শিশিতেই পচে।
তারপরে ফেলে দেওয়া হয়, তা না হয় হলো, কিন্তু এই কলির ধন ধনন্তরীটি ধনন্তরীটি কাগজখানি পাঠাইলেন কি করে শুনি? ডাকে নাকি? এই প্রশ্নেরও কেহ জবাব দিল না। সে তখন দয়ালের প্রতি চাহিয়া কহিল, আপনি তো এতক্ষণ খুব লেকচার দিচ্ছিলেন, সিঁড়ি থেকেই শোনা যাচ্ছিল। বলি, আপনি কিছু জানেন? এই জমিদারি সেরেস্তায় বিলাসবিহারীর অধীনে কর্মগ্রহণ করা অবধি দয়াল মনে মনে তাহাকে বাঘের মতো ভয় করিতেন। কালীপদর মুখে শুনিতেও কিছু বাকি ছিল না। সুতরাং প্রেসক্রিপশনখানা হাতে করা পর্যন্তই তাহার বুকের ভিতরটা বাঁশপাতার মতো কাঁপিতেছিল। এখন প্রশ্ন শুনিয়া মুখের মধ্যে জিভটা তাহার এমনি আড়ষ্ট হইয়া গেল যে কথা বাহির হইল না। বিলাস এক মুহূর্ত স্থির থাকিয়া ধমক দিয়া কহিল, একেবারে যে ভিজে বেড়ালটি হয়ে গেলেন। বলি, জানেন কিছু? চাকরির ভয় যে ভরাক্রান্ত দরিদ্রকে কিরূপ হীন করিয়া ফেলে তাহা দেখিলে ক্লেশবোধ হয়। দয়াল চমকিয়া উঠিয়া অস্ফুট স্বরে কহিলেন, আজ্ঞে হাঁ, আমিই এনেছি। ও, তাই বটে, কোথায় পেলেন সেটাকে? দয়াল তখন জড়াইয়া কোনো মতে ব্যাপারটা বিবৃত করিলেন। বিলাস স্তব্ধভাবে কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিল, গেল বছরের হিসাবটা আপনাকে সারতে বলেছিলাম, সেটা সারা হয়েছে? দয়াল বিবর্ণ মুখে কহিলেন, আজ্ঞে 2 দিনের মধ্যেই সেরে ফেলব। হয়নি কেন? বাড়িতে ভারী বিপদ যাচ্ছিল, রাত্রে হতো, আসতেই পারিনি। প্রত্যুত্তরে বিলাস কুৎসিত কটুকণ্ঠে দয়ালের জরিমার নকল করিয়া হাত নাড়িয়া বলিল, আসতেই পারিনি, তবে আর কি, আমাকে রাজা করেছেন বলিয়া তীব্র স্বরে কহিল, আমি তখনই বাবাকে বলেছিলাম এসব বুড়ো হাবড়া নিয়ে আমার কাজ চলবে না। এতক্ষণ পরে বিজয়া মুখ ফিরাইয়া চাহিল। তাহার মুখের ভাব প্রশান্ত গম্ভীর, কিন্তু 2 চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছিল। অনুচ্চ কঠিন কণ্ঠে কহিল, দয়াল বাবুকে এখানে কে এনেছে জানেন? আপনার বাবা নন, আমি। বিলাস থমকিয়া গেল। তাহার এরূপ কণ্ঠস্বরও সে আর কখনো শুনে নাই, এরূপ চোখের চাহনিও আর কখনো দেখে নাই। কিন্তু নত হইবার পাত্র সে নয়, তাই পলক মাত্র স্থির থাকিয়া জবাব দিল, যেই আনুক, আমার জানবার দরকার নেই। আমি কাজ চাই, কাজের সঙ্গে আমার সম্বন্ধ। বিজয়া কহিল, যার বাড়িতে বিপদ তিনি কি করে কাজ করতে আসবেন? বিলাস উদ্ধতভাবে বলিল, এমন সবাই বিপদের দোহাই পারে, কিন্তু সে শুনতে গেলে তো আমার চলে না। আমি দরকারি কাজ সেরে রাখতে হুকুম দিয়েছিলাম, হয়নি কেন সেই কৈফিয়ত চাই, বিপদের খবর জানতে চাইনে। বিজয়ার ওষ্ঠাধর কাঁপিতে লাগিল। কহিল, সবাই মিথ্যাবাদী নয়, সবাই মিথ্যা বিপদের দোহাই দেয় না, অন্তত মন্দিরের আচার্য দেয় না। সে যাক, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করি, আমি যখন জানেন দরকারি কাজ হওয়া চাই, তখন নিজে কেন সেরে রাখেননি? আপনি কেন 4 দিন কাজ কামাই করলেন? কি বিপদ হয়েছিল আপনার শুনি? বিলাস বিস্ময়ে হতবুদ্ধিপ্রায় হইয়া কহিল, আমি নিজে খাতা সেরে রাখব? আমি কামাই করলাম কেন? বিজয়া কহিল, হ্যাঁ তাই, মাসে মাসে 200 টাকা মাইনে আপনি নেন, সে টাকা তো আমি শুধু শুধু আপনাকে দেই নে, কাজ করবার জন্যেই দেই। বিলাস কলের পুতুলের মতো কেবল কহিল, আমি চাকর? আমি তোমার আমলা? অসহ্য ক্রোধে বিজয়ের প্রায় হিতাহিত জ্ঞান লোপ হইয়াছিল। সে তীব্রতর কণ্ঠে উত্তর দিল, কাজ করবার জন্য যাকে মাইনে দিতে হয় তাকে ও ছাড়া আর কি বলে? আপনার অসংখ্য উৎপাত আমি নিঃশব্দে সয়ে এসেছি, কিন্তু যত সহ্য করেছি অন্যায় উপদ্রব ততই বাড়িয়া চলিয়াছে। যান, নিচে যান। প্রভু ভৃত্যের সম্বন্ধ ছাড়া আজ থেকে আপনার সঙ্গে আর আমার কোনো সম্বন্ধ থাকবে না। যে নিয়মে আমার অপর কর্মচারীরা কাজ করে ঠিক সেই নিয়মে কাজ করতে পারেন করবেন, নইলে আপনাকে আমি জবাব দিলুম। আমার কাছারিতে আর ঢোকবার চেষ্টা করবেন না। বিলাস লাফাইয়া উঠিয়া দক্ষিণ হস্তের তর্জনী কম্পিত করিতে করিতে চিৎকার করিয়া বলিল, তোমার এত সাহস? বিজয়া কহিল, দুঃসাহস আমার নয়, আপনার। আমার স্টেটেই চাকরি করবেন আর আমারই উপর
আমারই উপর অত্যাচার করবেন? আমাকে তুমি বলবার অধিকার কে আপনাকে দিয়েছে? আমার চাকরকে আমারই বাড়িতে জবাব দেবার, আমার অতিথিকে আমারই চোখের সামনে অপমান করবার এ সকল স্পর্ধা কোথা থেকে আপনার জন্মালো? বিলাস ক্রোধে উন্মত্তপ্রায় হইয়া চিৎকারে ঘর ফাটাইয়া বলিল, অতিথির বাপের পুণ্য যে সেদিন তার গায়ে হাত দেয়নি, আরেকটা হাত ভেঙে দেয়নি। নচ্ছার, বদমাইশ, জোচ্চোর, লোফার কোথাকার! আর কখনো যদি তার দেখা পাই। চিৎকার শব্দে ভীত হইয়া গোপাল কানাই সিংকে ডাকিয়া আনিয়াছিল। দ্বার প্রান্তে তাহার চেহারা দেখিতে পাইয়া বিজয়া লজ্জিত হইয়া কণ্ঠস্বর সংযত এবং স্বাভাবিক করিয়া কহিল, আপনি জানেন না, কিন্তু আমি জানি সেটা আপনারই কত বড় সৌভাগ্য যে তার গায়ে হাত দেবার অতি সাহস আপনার হয়নি। তিনি উচ্চশিক্ষিত বড় ডাক্তার। সেদিন তার গায়ে হাত দিলেও হয়তো তিনি একজনের পীড়িত স্ত্রীলোকের ঘরের মধ্যে বিবাদ না করে সহ্য করেই চলে যেতেন। কিন্তু এই উপদেশটা আমার ভুলেও অবহেলা করবেন না। ভবিষ্যতে তার গায়ে হাত দেবার শখ যদি আপনার থাকে তো হয় পেছন থেকে দেবেন, না হয় আপনার মতো আরও 5-7 জনকে সঙ্গে নিয়ে তবে সম্মুখ থেকে দেবেন। কিন্তু বিস্তর চেঁচামেচি হয়ে গেছে, আর না। নিচে থেকে চাকর বাকর দারোয়ান পর্যন্ত ভয় পেয়ে উপরে উঠে এসেছে। যান, নিচে যান বলিয়া সে প্রত্যুত্তরের অপেক্ষা মাত্র না করিয়া পাশের দরজা দিয়া ও ঘরে চলিয়া গেল।